আজকে শেয়ার করব আপনাদের সাথে একটা ফ্লাইট রিভিউ ব্লগ। এমিরেটস ইকোনমি ক্লাস মন্ট্রিয়াল থেকে শুরু করে দুবাই হয়ে আমি ঢাকা গিয়েছিলাম। এমিরেটসের দুইটা ফ্লাইটের আমি ডিটেইল রিভিউ এবং আমার ইনফ্লাইট এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ইকোনমি ক্লাসের সিটগুলো কেমন ছিল, এনাফ লেগ স্পেস ছিল কিনা, অ্যান্ড অফকোর্স আমার টিকিটের প্রাইসিংটা আপনাদের সাথে শেয়ার করব এবং ওই প্রাইসিংয়ে টিকিটের সাথে আরও কি কি আমি পেয়েছি ফ্লাইটে সবকিছু আপনাদের সাথে দেখাবো। এমিরেটস ফ্লাইটের মিলগুলো কেমন ছিল আপনাদের সাথে গল্প করব, সেই সাথে ওদের ইন ফ্লাইট সার্ভিসটা, ওদের ক্যাবিন ক্রুদের যে সার্ভিসটা কেমন ছিল আপনাদের সাথে গল্প করব। ইউজুয়ালি আমি সবসময় কাতার এয়ারওয়েজেই ফ্লাই করেছি লাস্ট ফিউ ইয়ার্স। এই প্রথম আমি চেঞ্জ করলাম আমার রুট, কারণ দাম অনেক বেশি এখন কাতার এয়ারওয়েজের। তো কাতার এয়ারওয়েজের সাথে এমিরেটসের আমি কম্পেয়ার করব এবং আমার এক্সপেরিয়েন্সটা কেমন সেটা আমি একদম ভ্লগের শেষে আপনাদেরকে বলবো যে উইচ ওয়ান ইজ ওয়ার্থ। ওদের এন্টারটেইনমেন্ট সিস্টেমটা তো শেয়ার করবই, প্লাস দুবাই এয়ারপোর্টে আমি বেশ কিছুটা সময় স্পেন্ড করেছি। সো আই উইল শেয়ার দ্য স্পেকটেকুলার দুবাই এয়ারপোর্ট ইন দিস ভ্লগ। দুবাই এয়ারপোর্টে আমি ওদের গোল্ড সুক মানে সোনার বাজার এক্সপ্লোর করেছি। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল, আপনাদের সাথেও এই ব্লগে আমি শেয়ার করব দুবাইয়ের গোল্ড কালেকশন। যারা আমাকে প্রথম দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাকে ফলো করবেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছুর আইডি সেম, ন্যাচারালি নাফিসা। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এই ব্লগটা লাস্ট ব্লগ থেকে কন্টিনিউড হচ্ছে। লাস্ট ব্লগে আমি শেয়ার করেছি অটোয়া থেকে মন্ট্রিয়াল এয়ার কানাডা ফ্লাইট রিভিউ। আপনারা লোকাল বা ডোমেস্টিক ফ্লাইট রিভিউ দেখতে চাইলে অবশ্যই সেই ব্লগটা দেখবেন। আমি মন্ট্রিয়াল এয়ারপোর্টে চলে এসেছি, আমার সিকিউরিটি চেক ইনও হয়ে গিয়েছে। এখন আমি ইন্টারন্যাশনাল সাইডে চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল সাইডটা এক্সপ্লোর করার আগে নাও দিস ইজ মাই এয়ারপোর্ট লুক। আমি ভাবলাম যে একটু রেডি হয়ে নেই, কারণ আমি ভ্যাকেশনে যাচ্ছি। ফাইনালি এখন আমারও মনে হচ্ছে যে ইয়েস, আই এম গোয়িং ফর মাই ভ্যাকেশন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। অ্যান্ড লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি কত 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 এক্সস্টেড ছিলাম। বাসা বাড়ি ক্লিন করতে করতে আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাট এই মন্ট্রিয়াল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল সাইটটাতে এসে আমার অনেক ভালো লাগছিল। এত হিউজ কালেকশন, ওদের ডিউটি ফ্রি শপস। আমি জাস্ট একটা সাইড একটু এক্সপ্লোর করেছি। আমি আমার যে ফ্লাইটটা মানে এমিরেটস ফ্লাইটটা যেখানে চলে এসেছে অলরেডি, তো সেই গেটের আশেপাশেই আমি এক্সপ্লোর করছিলাম। অনেক অনেক খাবারের রেস্টুরেন্টস আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন মানে খুবই সুন্দর এয়ারপোর্টটা এবং অনেক ডিউটি ফ্রি শপস, পারফিউমের দোকান ছিল, সানগ্লাসের দোকান ছিল, অ্যালকোহল তো ছিলই ছিল। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন পারফিউমের বিশাল কালেকশন। তো আমি ওদের প্রাইসগুলো চেক করছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি দুবাই এয়ারপোর্টে গিয়েও প্রাইসটা চেক করব, দেন দুইটা প্রাইস কম্পেয়ার করলে বোঝা যাবে কোথা থেকে কিনলে মোর ইকোনমিক হবে। আমাদের ফ্লাইট চলে এসেছে ইকে 244 মন্ট্রিয়াল থেকে, এটা দুবাই যাবে। আর দুবাই থেকে ঢাকা যে ফ্লাইটটা গিয়েছিল ওটা ছিল ইকে 586। কাতার এয়ারওয়েজের একটা ভ্লগে একজন ভিউয়ার্স ভাইয়া আমাকে কমেন্ট করেছেন, আপু ফ্লাইটের রিভিউ ভ্লগে ফ্লাইটের নাম্বার আপনি বলেন নাই। তো বলে দিলাম। ঢুকতেই আমি ভেবেছিলাম এগুলো বিজনেস ক্লাস সিট, বাট এগুলো মোস্ট লাইকলি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং এগুলোও বেশ এক্সপেন্সিভ এমিরেটসের। এখান থেকে শুরু হলো ইকোনমি ক্লাস। আমার সিটটা যাওয়ার সময় বেশ সামনের দিকেই ছিল। তো আমি আপনাদেরকে এখন সিটিংটা একটু দেখানোর চেষ্টা করছি। যে দেখেন লেগ স্পেস, এনাফ লেগ স্পেস ছিল, খুবই আরাম, কোনো সমস্যা হয়নি। কাতার এয়ারওয়েজের থেকে বেটার ছিল। হাউএভার ওদের কিন্তু ওই যে রেস্টটা ছিল না, পা রাখার জন্য যে একটা জায়গা থাকে না, যে সামনের সিটের নিচের দিকে একটা রেস্টের মতো থাকে, এইটা এই এমিরেটস ফ্লাইটে ছিল না, উইচ ওয়াজ কোয়াইট অ্যানোয়িং আমি বলবো। আমার পায়ে যেহেতু একটু ব্যথা হয় এবং অফকোর্স 12-13 ঘন্টার ফ্লাইটে যে কোনো মানুষেরই পায়ে পানি চলে আসে বা ব্যথা করে, একটু রেস্ট থাকলে মানে কোনো কিছুতে যদি পাটা একটু উঁচু করে রাখতে পারেন এটা বেটার। তো ওইটা ছিল না, এটা হলো আমার ফার্স্ট অবজারভেশন। অ্যান্ড দেন ওরা কম্বল দিয়েছে, অফকোর্স একটা হেডফোন দিয়েছে। আর কিছুক্ষণ পরে এরকম ক্যাবিন ক্রুরা এসে এই ব্যাগগুলো দিয়ে গেল। কাতার এয়ারওয়েজে ওরা দিয়েই রাখতো সিটে, বাট এক একটা ফ্লাইটে এক এক রকম। তো চলেন দেখি এই ব্যাগের ভিতরে ওরা কি কি দিল আমাদেরকে। একটা ব্লাইন্ড ফোল্ড দিয়েছে, তারপরে একটা ইয়ার প্লাগ দিয়েছে, টুথব্রাশ,
টুথপেস্ট, কারণ এটা 12-13 ঘন্টার ফ্লাইট অ্যান্ড টাইম জোনের জন্য অফকোর্স সকাল হয়ে যাবে। দেন একটা মোজা দিয়েছে, মোজাটা খুবই সফট ছিল। তবে কাতার এয়ারওয়েজে ওরা একটা ভ্যাজলিন দিত, এটা আমার খুব পছন্দ ছিল, কোকোয়া ফ্লেভারের। তো মেনু চলে এসেছে। এই মেনু কার্ডটা মানে এমিরেটস ফ্লাইটের আমার এত ভালো লেগেছে, মানে পুরো ফ্লাইটে আপনাকে কি কি খাবার দেয়া হবে এই মেনু কার্ডে দেয়া আছে। লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য 2টো করে অপশন আপনি পাবেন। তো শুরুতেই ওরা পানি দিয়ে গেল অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো হাংরি। আমি সেই রাতের বেলা খেয়েছি এবং রাতে আমি ঘুমায়েও নাই, আমি একদম ঘুমিয়েই গিয়েছিলাম। তাহলে চলেন শেয়ার করি আমার এমিরেটসের ইন ফ্লাইট মিলস। তো এখানে আছে একটা সল্টি স্ন্যাক্স, প্রেটজেলের মতো। এখানে ওরা একটা ফ্রেঞ্চ বেগেট স্টাইলের বান দিয়েছে। এখানে আছে বাটার, আর আরও দেখলাম একটা প্রোটিন বারের মতো দিয়েছে, উইচ আই থিঙ্ক আমাদের সবারই খুব লাগবে, অনেক বেশি মানে এক্সস্টেড লাগছিল। একটা চকলেট দিয়েছে ডেজার্টের মতো, এটা মিল্ক চকলেট ছিল, ডার্ক চকলেট না। আর দিয়েছিল একটা রিফ্রেশিং টাওয়েল অ্যান্ড মাউথ ফ্রেশনার। তো মেইন খাবারে আমি নিয়েছি ল্যাম্ব বিরিয়ানি, আরেকটা অপশন ছিল চিকেন পাস্তা। তবে আমার একটু ভাত জাতীয় খাবার খেতে খুব ইচ্ছা করছিল। এত মজা ছিল বিরিয়ানিটা, এবং কোয়ান্টিটি দেখেন, অনেক অনেক মাংস ছিল, উপরে বেরেস্তা ছিল, আর একটা সালাদের মতো দিয়েছিল, এটা স্টার্টার বা অ্যাপিটাইজার। এটা ছিল কোলস্লো একটা সালাদ, অসম্ভব মজা ছিল। মানে ফুল মিলটা আমি বলবো যে প্রতিটা খাবার অনেক অনেক মজা ছিল। অ্যান্ড ইফ আই কম্পেয়ার ইট টু কাতার এয়ারওয়েজ, অনেক খাবার ভালো ছিল। তো আমি একটু টেনশনই করছিলাম যে খাবার কেমন হবে, বাট সো ফার আই এম সো হ্যাপি। তো আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল একটা বেগেট স্টাইলের বান, উপর দিকে শক্ত ভিতরে নরম, অনেক ফ্রেশ লাগছিল। আর এই ডেজার্টটা চকলেট মুজ, কি বলবো, অনেক অনেক মজা ছিল। মানে চকলেটের কিন্তু আমি অতটাও ফ্যান না, কিন্তু আমি পুরোটা শেষ করতে পেরেছি, এবং পুরো মিলটা ইট ওয়াজ এনাফ, মোর দেন এনাফ। আমি বলবো যে খেয়ে শেষ করতে পারবেন না। তারপরে আমি একটু চা নিয়েছিলাম, তো চা এবং ওরা দুধটা এভাবে আলাদা দেয়। কিছুক্ষণ পরে ওরা লাইটটা অফ করে দিল, এবং দেখেন একটা আর্টিফিশিয়াল স্কাই টাইপের ওরা ক্রিয়েট করে, উপরে এরকম তারা তারা। তো খুব ভালো লাগে, সবসময় এটা সব ফ্লাইটেই করে, তো আমার অনেক ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ পর ওরা আবার একটা স্ন্যাক্স দিল। এখানেও 2টো অপশন ছিল, একটা টার্কি দিয়ে আপনি স্যান্ডউইচ নিতে পারেন, বাট ওটা সালামি স্টাইল, সো আই টুক দ্য পিৎজা। তো পিৎজাটা আমি বলবো যে অনেক বেশি থিক বেস ছিল, এবং চিজ অনেক কম, আর টমেটো সস আমার ভালো লাগে না, সো আমি বলবো যে ওকে ওকে। আর এখন আমি ওয়াশরুমে এসেছি, ভাবলাম যে রিভিউ যখন দিচ্ছি ওয়াশরুমটাও দেখিয়ে দেই। ওয়াশরুম অনেক সময় ছোট সাইজের হয়, অনেক সময় মাঝারি সাইজের হয়, এটা যেমন একটু ছোট সাইজের ওয়াশরুম। তো ইনস্ট্রাকশনগুলোতে দেখছিলাম যে বাংলাতেও লেখা আছে। তো একদম সবকিছু ঠিক ছিল, সিঙ্ক ছিল, টয়লেট বোল ছিল, এনাফ টিস্যু পেপার, হ্যান্ড স্যানিটাইজার, ন্যাপকিন, সবকিছু ছিল। মেয়েদের জন্য স্যানিটারি প্যাডসও ছিল। আর এই যে এখানে দেখেন লোশন রাখা আছে একটু সেন্টের মতো। আর এই যে দেখছেন না পানির কাপগুলো, এগুলো কিন্তু টয়লেটের সময় ব্যবহার করার জন্য, এগুলো খাবার পানি না। আর এখানে ইনস্ট্রাকশন দেখেন, বাংলাতে ইনস্ট্রাকশন লেখা ছিল, আমার এটা দেখে খুব মনটা খুশি হয়ে গিয়েছে। আর এখানে এই ফ্লাইটে আপনি পাবেন আনলিমিটেড স্ন্যাক্স, মানে থ্রু আউট দ্য ফ্লাইট। তো এই যে দেখেন অনেক রকমের অপশন ছিল এমিরেটসে, ওয়ারেজ কাতারে মাত্র 2টো অপশন থাকে, ইদার কিটক্যাট অর লেইজ, যেটা খুবই খারাপ দোনোটাই, একটা অনেক বেশি সুইট, একটা অনেক বেশি সল্টি। তো এই খাবারগুলো আপনি পাবেন পেছনে, ফ্লাইটের পিছনে, যেখানে কেবিন ক্রুরা বসে, ওদের স্টেশনে থাকবে। অনেক সময় ওরা নিজেরাও নিয়ে আসে, বাট ঘুমিয়ে পড়ি, তখন খেয়াল করা যায় না। তো আপনারা পিছনে গিয়ে নিয়ে আসবেন যত ইচ্ছা তত, এটার কোনো লিমিট নাই। এন্টারটেইনমেন্ট সিস্টেমটা দেখাচ্ছি, ওদের অনেক গুড কালেকশন অফ মুভিজ ছিল, বলিউড মুভিজ ছিল, ইংলিশ মুভিজ ছিল, কোরআন শরীফ আছে, বাংলাদেশি মুভিও ছিল, যে আপনাদেরকে দেখাচ্ছি, বাট একটা মুভিও আমার কাছে মানে কমন পড়ে নাই, মানে চিনি না। তো এখন শেয়ার করছি আমার সেকেন্ড ইন ফ্লাইট মিল, এমিরেটস ফ্লাইটের ইন ফ্লাইট মিল। তো এটা ব্রেকফাস্ট, ওরা একটা দেখলাম যে ব্রাউনির মতো দিয়েছে, বাটার দিয়েছে, এখানে স্টিক বিস্কিট ছিল, একটা জেলি দিয়েছে, আর এখানে ছিল ফ্রেশ কাট ফ্রুটস, আর এটা ছিল একটা ব্রেকফাস্ট বোল। বিস্কিটের ক্রামস ছিল, দেন গ্রিক ইয়োগার্ট আর ম্যাঙ্গো পিউরে ছিল, অনেক মজা, আমি একটু পরেই দেখাচ্ছি। আর আমি অর্ডার করেছিলাম অমলেট, অমলেটটা অনেক সফট অ্যান্ড ফ্লাফি ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে যে পটেটো ওরা দিয়েছে, সেগুলো বেকড পটেটো ছিল এবং স্পিনাচ ছিল। ব্রেকফাস্টে ইউজুয়ালি ওরা হ্যাশ ব্রাউন আর সসেজ দেয়, বাট 30,000 ফিট উপরে বডি অলরেডি ড্রাই হয়ে যাচ্ছে। তো এই স্পিনাচ এবং আলুটা খেয়ে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখেন ব্রেকফাস্ট বোলটা আপনাদেরকে দেখাচ্ছি, এত এত মজা ছিল এই ইয়োগার্ট অ্যান্ড ক্রামস দিয়ে ম্যাঙ্গো পিউরিটা, মানে
আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো ওরা ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ আগে এই হট টাওয়েলগুলো দিয়ে গেল, একটা রিফ্রেশিং টাওয়েল, আপনি আপনার মুখ হাত মুছবেন। আসলে এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড ইট ওয়াজ অ্যান অসাম অ্যামেজিং এক্সপেরিয়েন্স। আমি দুবাই এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন করে ফেলেছি, এখন যাচ্ছি আমার ফ্লাইটের গেটের দিকে। অনেক অনেক ভাইব্রেন্ট অ্যান্ড লাইভলি একটা এয়ারপোর্ট ছিল দুবাই এয়ারপোর্ট। আমার খুবই ভালো লেগেছে। ওদের অনেক অনেক হিউজ কালেকশন অফ শপস আছে, রেস্টুরেন্টস আছে, তবে সব রেস্টুরেন্টেই কিন্তু হালাল ফুড সার্ভ করা হয় না, সো এটা আপনাকে মাস্ট জিজ্ঞাসা করে নিতে হবে ভেরিফাই করার জন্য। আচ্ছা, এখন আমার টিকিটের দামটা বলে দেই। অটোয়া থেকে ঢাকা রাউন্ড ট্রিপ এই ফ্লাইট টিকিটের দাম পড়েছে আমার 2,15,000, মনে করেন অ্যারাউন্ড 2,450 কানাডিয়ান ডলারের মতো। স্কাই স্ক্যানার একটা ওয়েবসাইট আছে, সেই স্কাই স্ক্যানারে আমি অলওয়েজ আমার ফ্লাইটের টিকিটগুলো চেক করি। আপনি দিবেন যে আপনি কোথায় যাবেন, ডেস্টিনেশন কোথায়, আপনার স্টার্টিং পয়েন্ট কোথায়, কয়দিনের জন্য যাবেন, আপনার প্রেফারেন্স কি, কোন কোন ফ্লাইটস চান, আপনার লে ওভার টাইম কত হবে, এভাবে আপনি ফিল্টার দিয়ে দিবেন। ওরাই আপনাকে সমস্ত প্রোভাইডারদের সমস্ত অপশন দেখাবে, দেন আপনি চুজ করবেন। তো আমি যেটা করি, আমি স্কাই স্ক্যানারে চেক করি, দেন বাংলাদেশেও আবার চেক করি। তো যেখানে আমি রিজনেবল পাই, যেমন বাংলাদেশ থেকে আমি এবার এই টিকিটটা করেছিলাম, আমার $100 কম পড়েছে। আমি যেটা করি, স্কাই স্ক্যানার থেকে টিকিটের আইটিনারিটা যেটা আমি চাচ্ছি সেটা ডাউনলোড করি, তারপরে সেটা আমি আমার এজেন্টকে পাঠাই দেই, প্রাইসটা কিন্তু দেই না। তারপর উনি ওনার সাইট থেকে আবার দেখে। এজেন্টদের কিন্তু কিছু অ্যাডিশনাল ডিসকাউন্টস থাকে ফ্লাইটের সাথে, মানে এই কোম্পানিগুলোর সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো উনি আমাকে একটা প্রাইস দেয়, তারপর আমি আবারও ওনার সাথে বার্গেনিং করি। তো এভাবে করে আমি প্রায় $100-এরও বেশি সেভ করেছি। অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার এয়ারপোর্ট লুক। আগে ছিল ফল জ্যাকেট, একটু ভারী, তো ফল জ্যাকেটটা চেঞ্জ করে এই হুডিটার মতো আমি পরলাম, একটু পাতলা, অনেক বেশি গরম লাগছিল। অ্যান্ড দিস ইজ লাইক রিয়েলিস্টিক মানে প্রবলেম, যে মানে আপনি যখন এক জোন থেকে আরেক জোনে ট্রাভেল করবেন, কানাডাতে লাগবে ঠান্ডা আর বাংলাদেশে লাগবে আপনার গরম, দুবাই থেকেই গরম লাগা শুরু হয়ে যায়, দুবাই কাতার থেকে। সো হ্যান্ড লাগেজে সবসময় এরকম পাতলা একটা জ্যাকেট ক্যারি করতে পারেন, বা একটা ড্রেসও ক্যারি করতে পারেন আপনি, এবং চেঞ্জ করে নিবেন। তো চলেন এখন দুবাই এয়ারপোর্টটা এক্সপ্লোর করি। তো শুরুতেই দেখলাম দুবাই গিফটস শপ, তো গিফট শপে ঢুকে গেলাম। তো এই যেখানে দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দর সুন্দর শোপিস বলতে পারেন, এগুলো একদম গোল্ড প্লেটেড, খুব শাহী মনে হচ্ছিল, এবং দাম কিন্তু বেশ ভালোই। তো এখানে আবার দেখলাম একটু ক্রকারিজ আছে, এই ক্রকারিজগুলোর মধ্যেও একটু গোল্ডেন গোল্ডেন, মানে ওদের হ্যান্ডগুলোর মধ্যে, হাতলের মধ্যে বা ডিজাইনের মধ্যে ওরা ইনকর্পোরেট করেছে গোল্ড কালারটা, ইদার গোল্ড অথবা সিলভার, এই দুইটাই আমি দেখতে পাচ্ছিলাম। ওই সময়টাতে ছিল দিওয়ালি টাইম, তো খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর এখানে আছে অনেক রকমের নাটস, ম্যাকাডেমিয়া নাটস, এটা কিন্তু খুবই ভালো। দাম আমি কম্পেয়ার করছিলাম, সেম, আমার কাছে খুব সিমিলারই মনে হয়েছে। আর এগুলো দেখেন কি মনে হচ্ছে চকলেট, তাই না? এগুলো কিন্তু আসলে হানি, প্রত্যেকটা নাকি মধু, এবং এক এক রকমের মধু। আমি দুইবার করে জিজ্ঞাসা করেছি যে সবগুলো মধু, বললো হ্যাঁ, এক একটা এক এক রকমের মধু। আর এখানে আছে খেজুর। সো দুবাই অফকোর্স ইজ এ মিডল ইস্টার্ন কান্ট্রি, অ্যান্ড এই যে খেজুর, চকলেট কোটেড খেজুর ছিল, অনেক রকমের খেজুর। এখন চলে আসছি আমি পারফিউমের দোকানে, যেটা বলেছিলাম আপনাদেরকে মন্ট্রিয়ালে, এবং এই পারফিউমের দোকানে আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছিলাম, চিন্তা করেন, আমি এতটাই মানে এক্সাইটেড হয়ে গিয়েছি। অনেক অনেক কালেকশন, আমি ভেবেছিলাম যে আমি কম্পেয়ার করব, বাট সেম ব্র্যান্ড আমি পাই নাই। সবচেয়ে মানে মজার কথা, ও দুবাইয়ের কালেকশন অনেক ভাস্ট। আপনারা কমেন্টে জানাবেন আপনারা দুবাই থেকে ডিউটি ফ্রি শপিং করেন কিনা, মানে লাভ হয় কিনা, মানে ধরেন ইকোনমিক কিনা, এবং ওদের কালেকশন অনেক হিউজ, এটা আমি ফর শিওর, আমি অনেক এক্সপ্লোর করেছি। আপনারা কমেন্টে জানাবেন আপনারা শপ করেন কিনা। অ্যান্ড এখানে চলে এসেছি এখন দুবাই গোল্ড সুক, সোনার বাজারে। আমি দেখছিলাম মানে 22 ক্যারেট, 18 ক্যারেট, ওদের 24 ক্যারেট, এরকম আলাদা আলাদা করে আছে। অনেক বড় একটা দোকানে ঢুকেছি, আর এখানে ছিল ডায়মন্ডস, মানে খুবই সুন্দর, চারিদিকে শুধু গোল্ড অ্যান্ড গোল্ড, আর মাঝখানে আমি ওদের ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে। আমি ভেবেছিলাম যে ডিজাইন হয়তো অত বেশি ভালো হবে না, বাট উইথ মাই সারপ্রাইজ আমি ডিসকভার করলাম যে না, অনেক সুন্দর, মানে স্টাইলিশ ডিজাইন ছিল দুবাই এই গোল্ড বাজারে। অ্যান্ড এই তো হাঁটাহাঁটি করলাম, খাবারের দোকান দেখছিলাম, মানে খুবই সুন্দর, খুবই ভাইব্রেন্ট আমি বলবো দুবাই এয়ারপোর্ট, এবং সবাই ঘোরাফেরা করছে, আমার বেশ ভালো লাগলো।
তো আমার নেক্সট ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে ফাইনালি, আর মাত্র 4.5 ঘন্টা, তারপরেই আমি নামবো আমার নিজের দেশে। দেশের মাটি, দেশের মানুষ, আমার পরিবার, সবাই। সো এই টাইমটাতে না আরো বেশি ইমোশনাল লাগতে থাকে। তো এই যে ফ্লাইটের ভিতরে আমি বোর্ড করেছি, তো এটা ছিল EK 586 ইকোনমি ক্লাস, দুবাই টু ঢাকা। ইকোনমি ক্লাসের সিটগুলোতে লেগ স্পেস এনাফ ছিল, কিন্তু সিটগুলো কম্পেয়ার টু মন্ট্রিয়াল টু দুবাই যেই এমিরেটস ফ্লাইটে এসেছি EK 244 সেই ফ্লাইটের থেকে একটু চাপা চাপা ছিল, একটু ন্যারো ছিল। ওরা মেনু দিয়ে গেল, মেনুতে বাংলায় লেখা ছিল যে কি কি খাবার সার্ভ করা হবে। আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। আর এই ফ্লাইটে ওরা কোনো গুডি ব্যাগস দেয় নাই, আর সিটের সামনে ওই যে পা রাখার জায়গাটা লেগ রেস্ট এই ফ্লাইটেও ছিল না। ওদের এন্টারটেইনমেন্ট কালেকশনও ভালো ছিল। শেয়ার করছি আপনাদের সাথে এমিরেটস দুবাই থেকে ঢাকা ইন ফ্লাইট মিল রিভিউ। আমি অর্ডার করেছিলাম একটা পোলাও এবং হোয়াইট চিকেন কোরমা। কোয়ান্টিটি এবং টেস্ট দুইটাই ছিল ফাটাফাটি। এখানে আছে দই বড়া আর রসমালাই কেক। দই বড়াটা অনেক মজা ছিল এবং রসমালাই কেকের কথা আর কি বলবো। আরও দিয়েছিল ওরা একটা ক্যাশু নাটের প্যাকেট, অনেকগুলো ক্যাশু নাট ছিল। অ্যান্ড এই যে লম্বা করে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাতে ছিল একটু নামকিন টাইপের, একটু একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, এরকম স্ন্যাক্সের মতো। এটা ছিল আচার, এটা এত ভালো লেগেছে এই ভাতটা দিয়ে, রাইসটা দিয়ে খেতে। আরও ছিল আমুলের একটা বাটার দিয়েছে, আর এটা ছিল চকলেট। চকলেটটা ভালো, মিল্ক চকলেট। আর এটা দিয়েছে একটা রেগুলার বান, পানি ছিল, আপনি কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন। তো এই যে কেকটার কথা বলছিলাম না যে এত ভালো, আমি সবসময় ইউটিউবে দেখতাম যে রসমালাই কেক, আজকে ফার্স্ট খেলাম, অসম্ভব সফট অ্যান্ড ময়েস্ট ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমি ল্যান্ড করব ঢাকা। এই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছি, এই সময়টা যে এত ইমোশনাল, এই যে ভয়েস ওভার দিতে দিতেও আমি ইমোশনাল হয়ে যাচ্ছি সব সময়। মানে অন্যরকম একটা মানে গুজবাম্প আসতে থাকে যখনই ফ্লাইটটা ল্যান্ড করে। এই যে আমার বোন আসছে আমাকে নিতে। আর এই যে আমার এই ট্রিপের এবার সবচেয়ে বিগেস্ট হাইলাইট, আমাদের ফ্যামিলির নিউলি অ্যাডেড মেম্বার আমার মিরাকেল পাখি। ওকে আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তো আমি ফার্স্ট টাইম দেখছিলাম ওকে, তো একটা কিছু তোকে দিতেই হবে। কিন্তু দেখেন ছোট মানুষ কত ইনোসেন্ট হয়, ও এনভেলাপ কোনো কিছু কেয়ার করে না, সব উড়ায় ফালাই দিল। এবং এই কার্ডগুলো সবকিছু মানে কাগজই, ওর কাছে কোনো পার্থক্য নাই, ও কাগজগুলোই খাচ্ছে, ছিঁড়তেছে। তো ওর মাকে বলছি এই কার্ডটা উঠায় রাখতে, ও যখন বড় হবে তখন দেখতে পারবে। আর ইনশাল্লাহ এই ভিডিওটাও থাকবে, ও দেখতে পারবে। সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আম্মু আব্বু খুবই অসুস্থ ছিল ওই সময়ে, তো ওদের অসুস্থ চেহারা আমি আমার ব্লগে কখনো আনতে চাই না। আর এত অসুস্থতার মধ্যেও আম্মু আমার প্রিয় পোলাও, রোস্ট এগুলো রান্না করেছে। তো ওই দিনই ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি একটু পেট ভরে খেতে পেরেছি, তারপর থেকে তো অসুস্থই ছিলাম। ইনশাল্লাহ ঢাকার 2টা ব্লগ আছে, ওগুলো আসবে, এবং তারপরে আমি সৌদি আরবের ব্লগগুলো দিয়ে দিব। আর আজকে বিগ শাউট আউট টু ওয়ান অফ মাই ভিউয়ার্স, নাতাশা জেনি আপু অনেকদিন ধরে এই ব্লগটা চাচ্ছিলেন। আপনারাও কমেন্টে আপনাদের রিকোয়েস্ট জানাবেন, আমি চেষ্টা করব ব্লগ বানাতে। বাই বাই, আসসালামু আলাইকুম।